সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মিডিনোভা ভালো থাকা অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি। দর্শক, হাম এই শব্দটি এখন কিন্তু একটা আতঙ্কের মতো হয়ে গিয়েছে, কিন্তু আমরা যারা আসলে এই পাশ থেকে দেখছি যে অনেক বাচ্চা মারা যাচ্ছে, অনেক বয়স্করা মারা যাচ্ছে, তো আমরা বারবার কারণটা হিসেবে বলছি যে হাম থেকে আসলে মারা যাচ্ছে, কিন্তু হামের পরবর্তী সিচুয়েশনটাতে যে অনেকগুলো জটিলতা হচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা খুব কমই কথা বলছি। যদি সেই জটিলতা নিয়ে কথা বলা যেত হয়তোবা, তাহলে অনেকটাই কিন্তু আমরা প্রতিরোধ করতে পারতাম এবং সেই সাথে আমরা কিন্তু ট্রিটমেন্টটা করে হয়তোবা মৃত্যুর ঝুঁকিটা অনেকটাই কমাতে পারতাম। তো আজকে যেহেতু অনেক দিন ধরে হাম হচ্ছে, এখন জটিলতার সিচুয়েশনগুলো কিন্তু আমরা পাচ্ছি, এই ফেজটা কিন্তু এখন চলে এসেছে যে কমপ্লেক্সিটিগুলো। তো সেই জায়গাতে কিন্তু আমরা শুধুমাত্র হামকে ফোকাস না, হামের জটিলতাগুলোকে কিভাবে করে আসলে ট্রিট করা যায় সেই জায়গাতে আমরা কিন্তু আরও বেশি ভূমিকা পালন করতে পারি এবং যারা ডক্টর আছেন তাদের সাথে কিন্তু আরও কথা বলছি এই বিষয়টিতে, যে কীভাবে আমরা আসলে আগের থেকেই প্রিভেন্টিভ মেজার নিতে পারি। আজকের বিষয়টিকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে করছি, কারণ এখানে আমরা যে বিষয়গুলো কথা বলবো তাতে করে হয়তো অনেকেই জেনে থাকবেন এবং বাসাতেও মেজারমেন্ট নিতে পারবেন। সেটা হচ্ছে যে হামে শ্বাসতন্ত্রের জটিলতায় করণীয়। এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন অত্যন্ত স্বনামধন্য আর শ্বাসতন্ত্র বিশেষজ্ঞ হিসেবে যিনি আছেন কর্মরত, ডাক্তার এস.এম. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, এভারকেয়ার হসপিটাল। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করছি যাদের হাম হয়ে গিয়েছে বা অন্য কারো হতে পারে কিনা, বা ভ্যাকসিন নিয়ে কোনো কথা, বা হাম হয়ে গেছে এখন জটিলতার কিছু সাইন সিমটমস দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কী করতে পারবেন, সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে। এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। স্যারকে অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। স্যার ধন্যবাদ ডক্টর মলিয়া আপনাকে, এবং আপনার মাধ্যমে আমি বাংলা ভিশনের দর্শক শ্রোতাকে আজকের এই অনুষ্ঠানটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, আজকের টপিকটা আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে আমরা কিন্তু অনেক দিন ধরে হাম নিয়ে কথা বলছি, কিন্তু যখন হামের সিচুয়েশনটা একটা জায়গায় চলে গেল যে প্রতিকারের ব্যাপারগুলো কথা বললাম, এখন দেখা যাচ্ছে জটিলতাগুলো নিয়ে কিন্তু অনেক বেশি কমপ্লেন হচ্ছে এবং দেখা যায় যে মৃত্যুর ঝুঁকিটা বা এটা। তো আমি প্রথমে আপনার কাছে প্রশ্নটা রাখবো যে হাম আসলে কেন এত ব্যাপক আকার ধারণ করলো, বা এটা নিয়ে আমরা এত বেশি ওয়ারিড হচ্ছি, যে এইটার কারণটা আসলে কি আমরা মনে করছি? হ্যাঁ, হাম যদি প্রশ্নটা এভাবে আসে যে হাম কেন ব্যাপক আকার ধারণ করলো, সেটা আমরা একটা স্ট্যাটিস্টিক্যালি আমরা এটা প্রেজেন্ট করতে পারি যে আমাদের হাম তো প্রতি বছরই একটা আমাদের প্রবলেম এবং সারা ওয়ার্ল্ডে এখনও তো আছেই, এবং এটার মূল প্রতিরোধ এবং ট্রিটমেন্ট যেটাই বলি সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। আমরা যখন সাধারণত আমাদের বাচ্চা জন্ম নেওয়ার পরে একটা নির্দিষ্ট বয়সে 9 মাস বয়সে প্রথম এবং তারপর 1.5 বছর বয়সে সেকেন্ড যে ভ্যাকসিনেশনটা দেওয়া হয়, এবং সেটা তাদের মোরালেস লাইফ টাইম ইমিউনিটি ডেভেলপ করে। সেই ইমিউন হওয়ার পরে বাচ্চাদের আর মিজেলস হয় না, এবং বড়দেরও যে মিজেলস হলেও সেটা কখনো নেগলেজেবল হয়, তেমন একটা আমাদের কাউন্টে আসে না, এভাবে চলে আসছে। কিন্তু এবছর আমরা এপ্রিল মাস থেকে যখন শুরু হলো মিজেলসের ব্যাপারটা ভয়াবহ আকারে দেশে ছড়ায় পড়লো, এবং মৃত্যু প্রতিদিন আমরা যেটা ডেথ টোল আমরা টিভি স্ক্রলে দেখতেছিলাম সেটা আসতেই থাকলো। তো এইবার এই মৃত্যু এত বেশি এবং এত রোগ আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের কমপ্লিট ভ্যাকসিনেশনের অভাব ছিল। নর্মালি যেটা আমরা কমিউনিটিতে যদি আমরা 90 to 95% বাচ্চাদেরকে ভ্যাকসিনের আন্ডারে নিয়ে আসতে পারি, মিজেলস ভ্যাকসিনের আন্ডারে, তাহলে কিন্তু প্রায় 100% মানে যেটা হার্ড ইমিউনিটির কারণে এটা সবাই ভ্যাকসিনেশন হয়ে যায় এবং তাদের আর মিজেলস হয় না। গত 2 বছর যেটা অন্তর্বর্তী সময় সরকারের সময়ে, যে তাদের বিভিন্ন কারণে, সেটা মেবি দেয়ার বাজেট অথবা তাদের কেয়ারলেসনেস, বিভিন্ন কারণে আমরা বলতে পারি যে এখানে ভ্যাকসিনেশন দিয়েছিল মাত্র 60%, প্রায় 40% চাইল্ড আউট অফ ভ্যাকসিনেশন ছিল। এবং এটার সিকিউল হিসেবে পরবর্তীতে দেখা গেলো লট অফ কমিউনিটিতে এটা স্প্রেড করে, এবং যেহেতু আমরা জানি মিজেলস একটা অতি সংক্রামক রোগ, অন্য যে কোনো ভাইরাল ইনফেকশনের চেয়ে, যেগুলো যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, করোনা ভাইরাস, এর চেয়েও অনেক বেশি সংক্রামক এবং অতি অল্প সময়ের মধ্যে ছড়ায় পড়ে। বলার আছে সেটা হচ্ছে গ্রামে বা শহরের কথা যদি চিন্তা করে দেখেন, তাহলে কি গ্রামে এটা বেশি হয়েছে? বিকজ ভ্যাকসিনেশনটা কিন্তু গ্রামে খুব কম মানুষ অ্যাওয়ার থাকে নেওয়ার জন্য। হ্যাঁ, গ্রামে এবং শহরের সব জায়গাতেই প্রায় সমানই হয়েছে, কারণ গ্রামে মানুষের মোবিলাইজেশন কম, আর ওখানে ভ্যাকসিনেশন কম হয়েছে, এটা একটা কারণ, কিন্তু তাদের মোবিলাইজেশন কম। কিন্তু শহরে মানুষ এত মোবিলাইজেশন বেশি, সহজে এক জায়গা থেকে ছড়ায় পড়ে। হ্যাঁ, ভিতরে সোশ্যাল প্রোগ্রাম, আমরা স্কুলিং অ্যান্ড আদার সব কিছু, এবং কমিউনিকেশন এত, এই জন্য, এবং অল্প জায়গার মধ্যে অনেক বেশি সংখ্যক মানুষ বসবাস করে শহরে, এই জন্য প্রায় দুই দিকেই সমান।
আচ্ছা স্যার, হামের কমন সাইন সিমটমসগুলো যদি আমাদেরকে বলেন, এবং সেটার সাথে আরেকটা প্রশ্ন আমার থাকবে, সেটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে হাম হয়ে গিয়েছে কিন্তু বুঝতে পারেনি, পরবর্তীতে তার কমপ্লেক্সিটি যখন হিস্ট্রি নেওয়া হয়েছে তখন জানা গেল যে তার আসলে একটা হাম হয়ে গিয়েছিল, বা যেটা তারা বুঝতে পারেনি। এরকম কি হয় কিনা, তার আগে যদি একটু কমন সাইন সিমটমসগুলো কি ফিচার দেখাবে, যাতে করে মা বাবা বা আবার হতে পারেন বাচ্চা সম্পর্কে বা বয়স্ক যারা আছেন তাদের সম্পর্কে। জি, খুব সুন্দর প্রশ্ন করেছেন। বাচ্চাদের এক নম্বর সিমটমে খুব হাই ফিভার হয়। হ্যাঁ, কিন্তু এই হাই ফিভার তো আরও অনেক কারণে হতে পারে। এখন যেমন ডেঙ্গু হচ্ছে, বাচ্চাদের খুব কমন একটা সিজনগুলো ডেঙ্গু বা ইনফ্লুয়েঞ্জা বা আদার্স যে কোনো ভাইরাল ইনফেকশন হয়। এখানেও খুব একটা সিভিয়ার বলা যাচ্ছে 102 বা 103-104 ডিগ্রি জ্বর ওঠে, এবং এটা একটা নাম্বার 1, এবং জ্বরের মাত্রাটা আস্তে আস্তে বাড়তে থাকে। দ্বিতীয়ত এই বাচ্চাগুলোর কি হয়, কাশি হতে থাকে, প্রচণ্ড কফ হতে থাকে, কাশি হতে থাকে। তারপরে তার নেজাল সিমটমগুলো ডেভেলপ করে। এই তিনটে হলো সিমটম। এর সাথে কমনলি যেটা অন্যগুলো থেকে ডিফার করবে, এটা তো অন্য কারণেই হচ্ছে, অন্য রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনে হচ্ছে, তার সাথে হচ্ছে যে স্পেসিফিক টাইপ অফ র্যাশ, এবং সেটা ফেশিয়াল এরিয়া থেকে, আপার মুখমণ্ডল, গলা, এগুলো থেকে র্যাশটা আস্তে আস্তে নামতে থাকে এবং সারা বডিতে ছড়িয়ে যায়। এবং বাচ্চাদের ক্ষেত্রে স্পেশাল কিছু, যেমন কপলিং স্পট বলা হয়, যেটা আমাদের মুখের গহ্বরের যে গাম, এগুলোতে আমরা দেখতে পাই লাল লাল ফুসকুনি, এটা এক ধরনের এটা দেখে চিন্তা হয়। কাজেই যদি কোনো বাচ্চা এই সিজনে মা যখন খেয়াল করবে বাচ্চার জ্বর আসতেছে, এবং জ্বরের পরে যদি র্যাশ থাকে, এবং মুখে একটু খেয়াল করবেন তারা, একটা লাইট দিয়ে হোক যে মুখের মধ্যে এক ধরনের ফুসকুনি হয়েছে কিনা, তাহলে এটা কপলিং স্পট, একটা সাদা হোয়াইট টাইপের হয়। হ্যাঁ, এইটা যদি দেখে, তাহলে এক নম্বরে চিন্তা করতে হবে তার হাম। তা হাম হওয়ার পরে এখন তাকে কোথায় নেবে, সেটাই হসপিটাল, ডক্টরের কাছে নিক, অথবা হসপিটালে যদি প্রয়োজন হয় অ্যাডমিট করুক। এটা তখন তার সিভিয়ারিটি অনুযায়ী নির্ধারিত হবে, কিন্তু চিনতে হবে যেটা হাম। এবং হাম হলে তার প্রথম দায়িত্ব হবে তাকে অন্যদের থেকে এটাকে আইসোলেট করা। এটা আমি সবার জন্য, মা এবং যারা দেখছেন টিভি, তাদের জন্য আমি রিকোয়েস্ট রাখবো যে এটা যে বাচ্চার জন্য খুব বেশি ভয়াবহ না হতে পারে, সেলফ লিমিটিং, সে আবার স্বাভাবিক হয়ে যেতে পারে উইদাউট ট্রিটমেন্ট, তখন হয়তো আমরা ভিটামিন এ সাপ্লিমেন্ট বা যে ট্রিটমেন্টটা দেওয়া হয়। কিন্তু এই বাচ্চাটা, একটা বাচ্চা কমপক্ষে তার যে টাইম সে ইনফেকশন থাকে, সে 16 থেকে 18 জন মানুষকে ইনফেক্ট করতে পারে, সে চাইল্ড হোক অ্যাডাল্ট হোক, যে কেউ তার থেকে ইনফেক্ট হতে পারে। এটা হলো ভয়াবহতা। সেজন্য প্রথম দায়িত্ব হবে তাকে আইসোলেশন করে, অন্য থেকে আলাদা করে ফেলা। অনেক ধন্যবাদ স্যার। এখানে আরেকটা প্রশ্ন খুব কমনলি থাকে যে একবার হাম হয়ে গিয়েছিল অনেক ছোটবেলায়, হয়তো বা হিস্ট্রিটা আছে, কিন্তু আবারও কি হতে পারে কিনা, যেহেতু সিজনটা এখন ওরকম, সে কি আবার মানে এটাকে রিকারেন্ট হতে পারে কিনা, এগেইন আবার হতে পারে কিনা? আনলাইকলি, ভেরি আনলাইকলি। যদি হাম হয়ে থাকে, একবার, এটা এক্সার্টস লাইফ টাইম ইমিউনিটি, এটাই হচ্ছে এখন পর্যন্ত সায়েন্টিফিক্যালি প্রুভ। কিন্তু যাদের হাম হয় না কিন্তু ভ্যাকসিনেশন নিয়েছে, তাদের হচ্ছে কেন, এই প্রশ্নটা এমনও আসতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এখন যাদের হাম হচ্ছে, বিশেষ করে দেখা হলো যে এক নম্বর হচ্ছে তাদের ভ্যাকসিনেশন হয়েছে কিনা, এটা হয়তো মানে স্যাঙ্গুইন না হতে থাকতে পারে, অথবা দেখা গেল সে একটা ভ্যাকসিনেশন পরেরটা নেয় নাই, এমন হতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা বেশি পাচ্ছি, কারণ এখন একজন মানুষ যার বয়স হচ্ছে 22, এমন বয়সে আমরা পাচ্ছি যা তার মিজেলস হয়েছে, সে কিন্তু এখন ব্যাকওয়ার্ড লিঙ্কেজে মনে করা খুব টাফ আদৌ তার ভ্যাকসিনেশন কমপ্লিট ছিল কি না। আমরা চেষ্টা করে দেখছি, তার ফ্যামিলি থেকে বলতে পারে না অনেক ক্ষেত্রে। হ্যাঁ, এটা থাকে। সো এটা সময় বেশি। কিন্তু যদি প্রশ্নটা আপনি করেছিলেন, মিজেলস যদি একবার হয়ে থাকে তার লাইফ টাইম ইমিউনিটি দেয়, এটাই এখন পর্যন্ত সায়েন্টিফিক্যালি প্রুভ। অনেক ধন্যবাদ স্যার। আরেকটা কথা হচ্ছে যে, যেটা আরেকটা এই প্রসঙ্গে আবার আসছি, সেটা হচ্ছে যে হাম হয়ে গিয়েছে, সে ভ্যাকসিনেটেডও ছিল কিন্তু আবার হাম হলো, তারপরে কি সে মানে এই সময়টিতে আবার ভ্যাকসিন নিতে পারবে কিনা, মানে ভ্যাকসিন নেওয়ার যে প্রচলনটা এখন আছে সেটাকে তার নেওয়া উচিত হবে? নিতে পারবে যদি তার মানে কনফিউশন থাকে যে ভ্যাকসিন নিয়েছে কি নেয় নাই, অথবা ভ্যাকসিন নেওয়া হয়েছে, সেই ইচ্ছাগুলো আবার একটা নিতে পারে, সে বুস্টার হিসেবে কাজ করবে। কারণ ভ্যাকসিন অলওয়েজ, এটা তো আলাদা কোনো মেডিসিন না। হাম হওয়ার পরেও কি নিতে পারবে কিনা স্যার? হাম হওয়ার পরে যদি হাম হয়ে যায় থাকে, তাহলে প্রয়োজন নাই, এক কথা প্রয়োজন নাই। যদি কেউ ভুল করে নিয়ে ফেলে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ স্যার। আমরা যে কথাটা বলছিলাম যে যদি আমরা বাচ্চাদের এরকম হামের সিচুয়েশনটা হয়, আইসোলেটেড রাখি তাকে, তাহলে কি স্যার আমরা কোনো ধরনের মেডিসিন দিতে পারি কিনা? কারণ আমরা জানি যে স্যার চিকেন পক্স এবং আদার ভাইরাসগুলোতে কিন্তু আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ দিয়ে ট্রিট করছি, সেখানে হামের জন্য কোনো স্পেসিফিক অ্যান্টিভাইরাল আছে কিনা? আচ্ছা, হামের জন্য এখন পর্যন্ত মানে স্বীকৃত বা এফডিএ, যেটা আমাদের হাইয়েস্ট অথরিটি, আমেরিকান যেটা ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, সেটা তাদের কোনো নাই এখন পর্যন্ত, স্বীকৃত কোনো অ্যান্টিভাইরাল দেওয়া হয় না। রিবাভিরিন যে ভ্যাকসিনটা, যেটা অ্যান্টিভাইরালটা আছে, যেটা আমরা ক্রনিক হেপাটাইটিসের ক্ষেত্রে বা অন্যান্য ভাইরাল ক্ষেত্রে ব্যবহার করি, অ্যান্টিভাইরাল হিসেবে ব্যবহার করি, সেটা মানে ল্যাব পরীক্ষায় প্রমাণিত যেটা এফেক্টিভ,
কিন্তু লার্জ স্কেল স্টাডি না থাকার কারণে এটা দেওয়া হয় না। তবে যেটা না মানে অ্যান্টিভাইরাল এখন পর্যন্ত না আসার অন্যতম কারণ রিসার্চার যারা দেখেছেন যে যেসব এই ইয়েটা আমাদের মিজেলস ভাইরাসটা একটা সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ ভাইরাস, এবং এটা খুব বডি থেকে রিপ্লিকেশন হয় ইমিডিয়েটলি বডিতে ঢোকার পরে, এবং আমাদের সেলুলার মেকানিজমকে বেস্ট করে এটা রিপ্লিকেশন হয়, একটার পর একটা সেলের সে আগাতে থাকে। যে অ্যান্টিভাইরাল যদি দেওয়া হয় সে ভাইরাল দেখা যায় যে হেলদি সেলগুলোকে কিল করে ফেলে। পরীক্ষা করে দেখা গেছে যে অ্যান্টিভাইরাল যখন এটা প্রয়োগ করে তাকে কিল করতে যাওয়া হয়, সে দিস অ্যান্টিভাইরাল অলসো কিল দ্য আদার হেলদি সেল, তখন এটা আরও ডেঞ্জারাস একটা মানুষের জন্য হয়। সেই জন্য এখন পর্যন্ত এই ট্রাগ অ্যান্ড ওয়ার্ড চলতেছে, সেখানে এখন পর্যন্ত কোনো অ্যান্টিভাইরাল স্বীকৃতভাবে মিজেলসের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, যেটা এফডিএ অ্যাপ্রুভ করে। অনেক ধন্যবাদ স্যার। আপনি একটা কথা আমাদেরকে বললেন, যখন একজনের হাম হবে আমরা আইসোলেটেড রাখার চেষ্টা করব, কিন্তু দেখা যাচ্ছে যে ফ্যামিলি মেম্বারদের হয়তো বা সেরকম অনেক বাসাতে নাও সুযোগ থাকতে পারে, অনেক সময় দেখা যায় যে খুব ছোট রুমের বাসাতে থাকছে বা এরকম, তখন প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কি করা উচিত? আচ্ছা, প্রতিরোধ ব্যবস্থা হলো যে বাচ্চাটাকে যদি একদম বাসায় মানে আইসোলেট করা না থাকে তো হসপিটালাইজ করা উচিত, আইসোলেশনের জন্য হসপিটালাইজ করা উচিত, অথবা তাকে মাস্ক পরে রাখা উচিত। একটা হলো যে যদি সবাইকে আমরা মাস্ক পরে রাখতে পারি তাহলে একটা হতে পারে, আর একটা হলো যে আমরা ওই যে বেবিটার হয়েছে তাকে যদি আমরা মাস্ক পরে রাখি, কারণ এটা ডিসপার্স হচ্ছেই স্নিজিং, কফিং, এটার মাধ্যমে। এটা ড্রপলেট ইনফেকশন অ্যান্ড এয়ারবর্ন দুটো বোথ। এবং এই জিনিসটা এমন যে ভাইরাল মিজেলস ভাইরাসের একটা স্পেশালিটি হচ্ছে ইট ক্যান সাসপেন্ড ইন দ্য ইয়ার ফর 2 hours। যেমন আপনার একটা ভয়াবহতাটা কেন, একটা ইনফ্লুয়েঞ্জা বা করোনা ভাইরাসের ক্ষেত্রে দেখা গেল যে একটা কেউ স্নিজ করলো, ওই দিন ফিউ মিনিটসের মধ্যে এটা ড্রপ হয়ে যায় এবং তারপরে ওখানে রিস্ক থাকে না। কিন্তু এখানে যদি একটা মিজেলসের বাচ্চা বা কেউ মিজেলসের পেশেন্ট এই রুমের মধ্যে স্টুডিওতে যদি এখন একটা হাঁচি দিয়ে 1 ঘন্টা আগে চলে গেছে বা 1.5 ঘন্টা আগে সে এখানে আসছিল চলে গেছে, আমরা তো মনে করি 1.5 ঘন্টা ইজ লং টাইম, বাট এখনও উই আর ইন রিস্ক ফর ইনফেকশন। এটা ড্রপ সাসপেন্ডেড ইয়ার থাকে, এটা হচ্ছে মিজেলস স্পেশালিটি। সো এই সমস্ত ক্ষেত্রে যেহেতু ইনফেকশনটা হাইলি ইনফেকশাস, এটাকে মাথায় রেখে আমাদের সেভাবে আমাদের ম্যানেজমেন্টটা করতে হবে। হাম যেহেতু স্যার আমরা এখন যে একটা মানে আতঙ্কের মধ্যে আছি, কারণ অনেক মারা যাচ্ছে, এই হিস্ট্রিটা আমরা পাচ্ছি, সেই জায়গা থেকে যদি একটু বলি যে যদি নর্মালি হাম হয় তাহলে কি ভয় পাওয়ার কিছু আছে কিনা, যদি কোনো ধরনের অতিরিক্ত কোনো রকমের সাইন সিমটমস না থাকে বা কমন সাইন সিমটমসগুলো থাকে, তাহলে কি বাড়িতেই সেলফ লিমিটিং প্রসেস অ্যাপ্লাই করা যাবে কিনা, নাকি হাসপাতালেই আসলে ভর্তি করতে হবে? খুব সুন্দর প্রশ্ন করেছেন, এটা খুব স্পেসিফিক্যালি চিন্তা করতে হবে কথাগুলো। যে যখন আমরা কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, এগুলো আমরা বাসাতেই আমরা পেশেন্টকে আমরা ম্যানেজ করতে পারি, প্যারাসিটামল বা আমরা জ্বর কমানোর জন্য স্পঞ্জিং এগুলো করলাম। ভিটামিন এ ক্যাপসুল খুব একটা প্রয়োজনীয় জিনিস, যেটা বাসাতে থাকে খাওয়ানো সম্ভব। ভিটামিন এ ক্যাপসুলটা মিজেলসে যেটা হয় ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয়, এবং বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে সবার ক্ষেত্রে ভিটামিন এটা খাওয়ানো হয়, এইটুকুর মধ্যেই চলে, আর যে কোনো সিমটোমেটিক ট্রিটমেন্ট। কিন্তু যদি দেখা যাচ্ছে যে শ্বাসকষ্ট হয়, এটা হচ্ছে সবচেয়ে মানে ওয়ার্নিং সাইন। যদি কোনোভাবে দেখা যাচ্ছে বাচ্চা যে কোনো পেশেন্ট শ্বাসকষ্ট বোধ করছে, তাহলে ইমিডিয়েটলি তাকে হসপিটালাইজ করতে হবে। কাশি যেমন কারো ব্রঙ্কাইটিস বা যে অ্যাকিউট ব্রঙ্কাইটিস হয়, ট্র্যাকিয়াইটিস হয়, তারপর ব্রঙ্কিওলাইটিস হচ্ছে, এগুলোতে কিন্তু কোনো ইয়ে হচ্ছে না, মানে অক্সিজেন লেভেল কম ফল করছে না বা শ্বাসকষ্ট তেমন একটা হয় না, শুধু সিভিয়ারলি কফিং থাকে। তারপরে যখন কফিং এত বেশি হয়ে যায় যে সব মাদাররা, বাচ্চার প্যারেন্টসরা পাজল হয়ে যায়, তখন হসপিটালাইজ করতে হবে। এটা হলো জিনিস। তবুও সেটা বাসায় সম্ভব। কিন্তু যদি শ্বাসকষ্ট হয় বা আমরা যদি এখন সবার ঘরে ঘরে একটা পালস অক্সিমিটার থাকে, আমরা একটু চেক করে দেখি অক্সিজেনটা ড্রপ করতেছে, তাহলে নো ডিলে ইমিডিয়েট তাকে হসপিটালাইজ করবে। কারণ এবং এটাও কি একটা মেজারমেন্ট কিনা যে যার হয়েছে তার হয়তো সাইন সিমটমসগুলো মোটামুটি রয়েছে, কিন্তু মানে বাসার অন্যান্যদের দেখা যাচ্ছে অলরেডি ঠান্ডা কাশি লেগে যাচ্ছে এবং তাদেরও সিচুয়েশনটা খারাপের দিকে যাচ্ছে, তখন কি আসলে হসপিটালাইজ করতে হবে? অবশ্যই। যেমন একটা বেবি, একটা বাচ্চা স্কুল থেকে এসে মিজেলসটা নিয়ে আসলো, স্কুলে গেল, অগ্নাতে আসলো, ওর দেখা গেল ওর তেমন একটা সিমটম না, কদিন জ্বর সর্দি থাকে গেল, কিন্তু ও যাদের মধ্যে ট্রান্সমিট করলো, বাসায় নানি দাদি থেকে শুরু করে বয়স্ক মানুষ ভালনারেবল থাকতে পারে, বিভিন্ন কম্প্রোমাইজ থাকতে পারে, তারা যখন ইনফেক্ট হলো, ওই বেবিটা কিন্তু ভালো হয়ে গেছে এর মধ্যে, কিন্তু ওরা যে ইনফেক্ট হলো তাদের মধ্যে সিভিয়ারিটি আরও অনেক বেশি হতে পারে। এই জন্য সব ক্ষেত্রেই একটাই জিনিস আমরা এই ক্ষেত্রে সবচেয়ে কমন খেয়াল করবো, শ্বাসকষ্টের ব্যাপারটাকে বেশি গুরুত্ব দেব। আবার কোনো বাচ্চাদের ক্ষেত্রে যদি ডিহাইড্রেশন হয়, লুজ মোশন হয় এবং ওয়াটারি ডায়রিয়া এবং কন্টিনিউ হতে থাকে, এটা আরেকটা কিন্তু কমপ্লিকেশন বাচ্চাদের ক্ষেত্রে বেশি, বড়দের ক্ষেত্রে আনলাইকলি হয়, সেক্ষেত্রে আমরা হসপিটালাইজ করবো। এই দুটাকে আমরা বেশি গুরুত্ব দিতে পারি। তাহলে যেটা আমরা শ্বাসকষ্টের কথা বলতেছি, তার মানে কখন হবে, নিউমোনিয়া ডেভেলপ করলে। এবং মিজেলসে
মৃত্যু প্রতিদিন আমরা স্ক্রোলে যে কয়েকটা 5টা 6টা করে মৃত্যু বা 7টা 10টা দেখতেছি বা কোনো 2টা 3টা দেখতেছি, এই যেগুলো করতেছে তার 90% কারণ কিন্তু নিউমোনিয়া হয়ে গেলে তখন লাংসটা এমনভাবে ইনভলভ হয় যে অক্সিজেন পাস করতেই পারে না। এটাতে স্যার একটু আসতে যাচ্ছিলাম যে হামের যে অনেকগুলো জটিলতা, কিন্তু জটিলতার কারণে কিন্তু মৃত্যু হচ্ছে। হাম তো আসলে একটা অ্যান্টিভাইরাল সেলফ লিমিটেড হয়ে যায়, কিন্তু জটিলতাগুলো এখন অনেক বাড়ছে। তো এই জটিলতাগুলোকে অনেকটা এরকম কারণে বাড়ছে কিনা যে হসপিটালে যেহেতু অনেক পেশেন্ট ভর্তি, যেসব হসপিটালে আসলে আইসোলেশন ওভাবে করা সম্ভব না, একটা বেডে একটা ইউনিটে দেখা যাচ্ছে অনেক ভর্তি, তো সেখানে কি রেপ্লিকেট হতে পারে কিনা, হামের কি এই ধরনের ফিচার আছে কিনা যে ওখান থেকে আরো জটিলতা বাড়ছে, এরকম কি হচ্ছে কিনা আমরা কি খেয়াল করতে পারছি কিনা সেটা? এটা হলো যে যখন একটা পেশেন্টকে আমরা ভর্তি করি তখন যার হাম হয়েছে তার মধ্যে কিন্তু ইমিউনিটি অলরেডি তৈরি হচ্ছে। হ্যাঁ, তার নতুন করে আবার এটা আরেকটা ইনফেক্ট হওয়ার সম্ভাবনা কম। কিন্তু মিজেলস ভাইরাস যেটা, এটার কিন্তু কতগুলো ক্যারেক্টারিস্টিক্স হলো যে এটা র্যাপিডলি রিপ্লিকেশন হচ্ছে বডিতে এবং আমাদের ইমিউন সিস্টেমটাকে এটা ডিপ্রেস করে ফেলে, সাপ্রেসড করে ফেলে। ইমিউনো সাপ্রেশন ক্ষমতাটা কমে যাচ্ছে। কমে গেলে তখন কি হয়, দুটো ঘটনা ঘটে। একটা, মিজেলস নিজেই কিন্তু ইটস এনাফ টু মেক দ্য ভাইরাল নিউমোনিয়া। মিজেলস ইটস এনাফ টু মেক দ্য ভাইরাল নিউমোনিয়া, এবং যে ভাইরাল নিউমোনিয়া হবে তখন কিন্তু পুরো লাংসটা সেটা সেলগুলো এখানে ইনভলভ হয়ে যাবে এবং একটা আমরা যদি একটা এক্সরে করি বা সিটি স্ক্যান গ্রাউন্ড গ্লাস অপাসিটি, এবং দেখা যাবে যে এখানে এক্সুডেট জমতেছে এবং অক্সিজেন পাস করতেছে না এবং অক্সিজেন ড্রপ করতেছে এবং সিভিয়ারিটির দিকে যাচ্ছে। আর যাদের ভাইরাল নিউমোনিয়া হলো না কিন্তু এই ভাইরাসের কারণে তার ইমিউনো সাপ্রেস কন্ডিশন, সে কিন্তু আবার ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হচ্ছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে ইমিউনো সাপ্রেসের জন্য। হসপিটালে থাকলে আপনি যেটা বললেন সেটা হতে পারে যে বাসায় একটা মানুষকে আমাদের ইনফেকশনের চান্স, ব্যাকটেরিয়াল ইনফেকশনের চান্স কম, কিন্তু হসপিটালে যখন একটা পেশেন্ট স্টে করে তার মোর চান্স অফ হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। তখন যেহেতু তার ইমিউনো কম্প্রোমাইজ, তখন তার অনেক বেশি চান্স হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হওয়ার। এই যে শিশু মৃত্যুর ঝুঁকি বা বয়স্করা মারা যাচ্ছেন স্যার, এটার মূল কারণ কি আসলে আমরা শুধুমাত্র হামকে বলবো নাকি এই নিউমোনিয়ার দ্বারাই তাদের এটা হচ্ছে বা এই কমপ্লিকেশনটা আসলে মূলত দায়ী? হ্যাঁ, আমি একটু আগে আপনার আলোচনা শুরু করলাম এটা দিয়ে যে আমাদের যাদের মৃত্যু ঘটতেছে নিউমোনিয়া দিয়ে, তাদের বললাম তো প্রায় মোর দেন 90% কিন্তু হামজনিত নিউমোনিয়ায়। সেটা ভাইরাল নিউমোনিয়া হতে পারে অ্যান্ড ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হতে পারে বা বোথ হতে পারে। আর কিছু অংশ আছে যাদের সিভিয়ার ডিহাইড্রেশন, সেই ডিহাইড্রেশন ম্যানেজ যেহেতু ইমিডিয়েট হসপিটালে নিলে তারা করে ম্যানেজ করা খুব সহজ হয়ে যায়, কিন্তু যখন ইয়েটা হয় সিভিয়ার নিউমোনিয়া ডেভেলপ করে তখন ম্যানেজ অতটা সহজ না। তখন অবশ্যই তাকে আইদার এইচডিইউ বা আইসিইউতে নিতে হয় এবং কোনো কোনো ক্ষেত্রে মেকানিক্যাল ভেন্টিলেশনে চলে যেতে হয়। মেকানিক্যাল ভেন্টিলেশনে যাওয়ার পরে সেখান থেকে আবার ব্যাক করে সেখানেও সম্ভব পেশেন্ট আবার একটা নির্দিষ্ট সময় পর সাফার করে ব্যাক করে আসতেছে। কিন্তু যাদের সিভিয়ারিটি অনেক বেশি, আগে থেকে যারা ইমিউনো কম্প্রোমাইজ ছিল, অন্যান্য কোমরবিডিটি আছে, তাদের ক্ষেত্রে মৃত্যুটা ঘটতেছে। কাজে এই যে মৃত্যুর অন্যতম কারণে আমরা বলতে পারি নিউমোনিয়া। কারণ নিউমোনিয়া বলতে আমরা যেটা হয়, এবং নিউমোনিয়ার পরবর্তীতে যেটা আরও সিভিয়ার নিউমোনিয়া ফলোড বাই এআরডিএস ডেভেলপ করে যায়। হ্যাঁ, এআরডিএস ডেভেলপ করা মানে এমন একটা কন্ডিশন যেখানে লাংস দিয়ে কোনো এয়ারটাই পাস করবে না নর্মাল প্রেশার এয়ারে। তখন এখানে হাই প্রেশারাইজডভাবে মেকানিক্যাল ভেন্টিলেশনে অনেক বেশি পরিমাণ এফআইও দিয়ে, অনেক পিপ দিয়ে প্রেশারাইজড অক্সিজেন লাংসের অ্যালভিওলাইগুলোতে পাস করায় তখন একটা নির্দিষ্ট সময় পার করতে হয় আমাদের, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হতে হতে আমরা যখন একটু করে ইম্প্রুভমেন্টের ছোঁয়া দেখি, অক্সিজেন ডিমান্ডটা কমতে থাকে, তখন আমরা একটা আশার আলো, আমাদের মুখে একটা হাসি ফোঁকে। তাছাড়া এই বাচ্চাগুলো এমন অবস্থা হয়ে যায় যে একটা পর্যায়ে আর কোনোভাবেই কাজ করে না, তখন আইদার তাকে একমো যেটা এক্সট্রা কর্পোরাল সার্কুলেশন দিয়ে তাকে করা, এছাড়া অন্য কোনো উপায় থাকে না, তখন অনেকেই আর কিছু না করে মৃত্যুর কোলে ঢলে পড়ে। অনেক ধন্যবাদ স্যার। আমরা এই জায়গাতে একটু আসবো যে পরবর্তীতে তাদেরকে আসলে কিভাবে কেয়ার করা উচিত, সেটা আগে একটু জানি যে যাদের বয়স্ক তারাও কিন্তু এখন অনেকটা হামের আক্রান্ত হচ্ছে এবং পরবর্তীতে নিউমোনিয়া দিয়ে। তো এই ক্ষেত্রে কি যাদের আগে অলরেডি রেসপিরেটরি কোনো ইস্যুস ছিল তাদেরই বেশি হচ্ছে নাকি এমনিও ইন জেনারেল পিপলও কিন্তু এটার মধ্যে পড়ে যাচ্ছে? হাম যেহেতু এটা ভাইরাস, মিজেলস ভাইরাস, এটা কিন্তু ঢোকা রেসপিরেটরি সিস্টেম দিয়ে আমাদের ভিতরে ঢোকা, যে সব মানুষের ঢুকবে। যে একটা ইনফেক্টেড বেবি বা ইনফেক্টেড অ্যাডাল্ট, বেশিরভাগ ভাইরাসগুলো কিন্তু স্যার রেসপিরেটরি সিস্টেম দিয়ে ঢুকছে, করোনা থেকে শুরু করে আমাদের রেসপিরেটরি সিস্টেম দিয়ে ঢুকবে। আমাদের প্রকৃতির সাথে যোগাযোগটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে, তো ঢুকবেই। ঢুকলে আমি যদি একটা জায়গায় একটা পেশেন্ট স্প্রেড করলো, ওখানে 10 জন বা 20 জন লোক ছিল, প্রত্যেকের মধ্যে কিন্তু ঢুকে যাবে, কিন্তু সবাই কিন্তু সিমটোমেটিক না হতে পারে। কারণ যেখানে ঢুকলে ওখানে শুরু থেকে আমাদের একদম নেজাল সিস্টেম থেকে এটার এগেনস্টে
অ্যাকশন শুরু হয়ে যায়, যে অ্যান্টিবডি এবং এটার এগেনস্ট আমাদের মিউকোসিলিয়ারি সিস্টেম, অ্যাসকেলেটর সিস্টেম, আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর প্রোটেক্টিভ সিস্টেম দিয়ে দিয়েছে। ফলে অনেকের কিছুই হয় না, কিছুই বুঝতে পারে না। বাট কারো যাদের এগুলোর মধ্যে ডিফেক্টিভ আছে তারা এটা ডেভেলপ করে। হ্যাঁ, ডেভেলপ করার পরে সিম্পলি রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন যেমন হয়, আপার রেসপিরেটরি ইনফেকশন, জ্বর সর্দি কাশি হয়ে ভালো হয়ে গেল, তার কোনো সিমটমও হলো না, বুঝতে পারলো না। কিন্তু যখন ভাইরাসটা আরও বেশি স্প্রেড করে, ব্লাডে আমাদের পরে ছড়া যায়, তখন হয়তো র্যাশটা অ্যাপিয়ার করে। তো এখন অ্যাডাল্টের মধ্যে কমপ্লিকেশান মানে ইয়েটার সিমটম হওয়া এবং ডায়াগনোসিস হওয়ার রেটটা কম, কারণ তারা তাদের বাচ্চাদের চেয়ে যারা মাইনর বেবি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক কম থাকে এবং এরা এটা ডেভেলপ করে। বড়দের ক্ষেত্রে আমরা দেখা গেল রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন নিয়ে ভর্তি হয়েছে আমার আন্ডারে এভার কেয়ার হসপিটালে। যে কটা পেশেন্ট আমরা পেয়েছি সেগুলো দেখলাম সাধারণত 20, 22, 23, 25 বছরের মধ্যে আমরা পেয়েছি। ভর্তি হলো রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন নিয়ে, আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, অথবা একজন মাইল্ড নিউমোনিয়া নিয়ে ভর্তি হলো। তার ক্ষেত্রে সেকেন্ড বা থার্ডে দেখলাম যে তার র্যাশ অ্যাপিয়ার করছে। র্যাশ অ্যাপিয়ার করা মাত্র, এবং সেই র্যাশটা এমনই পেইনলেস, সে কিন্তু যে উঠছে সে এখনও বুঝতে পারে না। আমরা দেখেই রাউন্ডে এসে দেখলাম ফেসে তার র্যাশ, তখন ফার্স্ট সাসপিশন হলো এবং পাঠিয়ে দিলাম আমরা, হ্যাঁ PCR টেস্ট পাঠালাম পজিটিভ। তো এখন তার জন্য তখন তার লাইন অফ ট্রিটমেন্ট কিন্তু একই থাকলো, তেমন কোনো চেঞ্জ হলো না। আমরা শুধু তখন তাকে হয়তো ভিটামিন A ক্যাপসুলটা অ্যাড করলাম, হ্যাঁ এইরকম। কিন্তু এই যে এটা আগে ডায়াগনোসিস হলো, সেরে গেল, এটা একটা ভালো দিক। কিন্তু এমন হতে পারতো যে কমপ্লিকেশান হয়ে তার সিভিয়ার নিউমোনিয়া ডেভেলপ করতে পারতো। আমরা যেগুলো পেয়েছি সেগুলোর মধ্যে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট পাই নাই, অ্যাডাল্ট এবং ইমিউনো কম্পিটেন্ট পেশেন্ট ছিল, তাদের কোনো সিভিয়ার কমপ্লিকেশন এখন হয় নাই। বাট ইট ইজ হ্যাপেনিং, দেয়ার ইজ আওয়ার নলেজ, দেয়ার ইজ হ্যাপেনিং। এবার আর একটা তথ্য আমি আপনাদের এখানে সাপ্লিমেন্ট করতে চাই, যে আমাদের তো সবাই জানান যে আমাদের 9 মাস পর্যন্ত ম্যাটারনাল ইমিউনিটি বাচ্চাদেরকে মিজেলস ইজ এনাফ। কিন্তু আমি রিসেন্ট আরেকটা টক শোতে আমাদের এডিজি আমাদের ছিল আমার সাথে, সেখানে উনি ওটা উপস্থাপন করলেন যে 6 মাসের বাচ্চাকে তো আর পাচ্ছেন ন্যাশনাল ইয়ে থেকে, স্ট্যাটিস্টিক থেকে, 6 মাসের বাচ্চা থেকে 7 মাসের বাচ্চা তাদের মিজেলস হচ্ছে। তার মানে দ্যাটস আমাদের যে ইয়েটা ছিল, রিসার্চ যেটা আমাদের আউটকাম ছিল, যে 9 মাসের আগে যে ম্যাটারনাল ইমিউনিটি জানাব, সেটাও কিন্তু এখন এবার টিকে নাই। এটা কি স্যার মার প্রেগন্যান্সির সময় থেকেও কি একটা কারণ হতে পারে কিনা, যে মা যেহেতু অনেক এক্সপোজারে যাচ্ছে বা মার কাছ থেকে বাচ্চার পাওয়ার সম্ভাবনা? এটা রিসার্চ করে জানা যাবে, কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো আসে নাই। অনেক ধন্যবাদ স্যার। আমরা যেহেতু কথা বলছিলাম আজকে রেসপিরেটরি অনেক কিছু নিয়ে, তো এই যে হাম নিয়ে পরবর্তীতে নিউমোনিয়া হয়ে যে পেশেন্ট মারা যাচ্ছে, তো সেক্ষেত্রে যাদের অ্যাজমার সমস্যা আছে তারাও কি ভালনারেবল সিচুয়েশনে পড়বে? তাদেরকে আরো বেশি খেয়াল থাকা উচিত কিনা? বা যেসব বাচ্চারা বারবার ঠান্ডা কাশি হয়? জি, অ্যাজমা যাদের আছে, বিশেষ করে চাইল্ডহুড অ্যাজমা তো বেশি আমরা পাই এবং আনডিটেক্টেড থাকে। যেমন অ্যাজমাটা ডিটেকশনের একটা ব্যাপার, ঠান্ডা একটা শব্দ, ওইটাতেই সাবমার্স হয়ে যায় ছোটবেলার অ্যাজমাটা। এই 15 বছর পর্যন্ত তাদেরকে ওই ঠান্ডা 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 বলে ওই চালা যায়, কিন্তু দে আর অ্যাজমা পেশেন্ট। এই অ্যাজমা পেশেন্ট যাদের, তাদের হচ্ছে বেসিক্যালি দেয়ার কি হয়, ইয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস। অ্যাজমা মানে হচ্ছে এই মানুষগুলো ছোটবেলা থেকেই তার শ্বাসনালীটা অতি সংবেদনশীল বা হাইপার সেন্সিটিভ। যখন এই ধরনের ভাইরাল ইনফেকশন একটা অ্যাজমা বেবির হচ্ছে বা অ্যাজমা অ্যাডাল্টেরই হচ্ছে, তখন তাদের ইয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেসটা আরও বেড়ে যায়। তখন তাদের ব্রঙ্কোস্পাজম, সিভিয়ার ব্রঙ্কোস্পাজম এবং সিভিয়ার অ্যাকিউট অ্যাজমা ডেভেলপ করতে পারে। এটা একটা জিনিস। পাশাপাশি তো একই সাথে তার অ্যাজমাও থাকতেছে, এবং তার যদি সিক্রেশনগুলো সে করতে না পারে, থিক হয়ে যায় এবং মিউকাসগুলো থাকে, তখন এটার ভিতরে ইনফেকশন চান্স আর বেশি হয়ে যায়। সো রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন বেবি মোর সিভিয়ার, নিউমোনিয়া বেবি মোর সিভিয়ার উইথ অ্যাজমা অ্যাটাক, সবগুলো অ্যাজমা বা অ্যাজমা একটা পেশেন্টের ক্ষেত্রে হতে পারে। সো অ্যাজমা যার আছে তার সিভিয়ারিটি অন্য যার অ্যাজমা নেই তার থেকে বেশি হবে। অনেক ধন্যবাদ স্যার। এবং শেষে তার একটা কথা বলছিলাম যে বাচ্চাদের যাদের বেশি বেশি ঠান্ডা কাশি হচ্ছে, তাদেরকে আসলে যখন স্কুলে পাঠাচ্ছে, তো কি মেজারমেন্ট নিয়ে পাঠানো উচিত বা কি মেজারমেন্ট থাকা উচিত, বা স্কুলে আসলে কি ধরনের? এটা হলো এখন যে সিজন চলতেছে, এটা মাদের সচেতন হওয়া উচিত। নিজের বাচ্চার প্রয়োজনে বা অন্য বাচ্চাদের কথা চিন্তা করে এরকম জ্বর সর্দি কাশি হলে স্কুলে না পাঠানো এবং স্কুলকে ইনফর্ম করা। এবং স্কুলে যাওয়ার পরও যদি কোনো টিচাররা খেয়াল রাখবে, কোনো বেবি যদি একটা দেখা দেয় এরকম, সাথে সাথে তাকে আইসোলেট করে ফেলে, মাকে ইনফর্ম করা, তাকে বাসায়, তাকে ছুটি দিয়ে বাসায় রাখা। কারণ একটা বেবি বা একটা যে কোনো একটা মিজেলসের যার যেদিন সে বুঝতে পারবে যে তার সিমটম, তার 4 দিন আগে থেকে কিন্তু সে ইনফেকশন, সাবক্লিনিক্যাল কন্ডিশনে সে ইনফেকশন ছড়াইতে থাকে। এটা হচ্ছে আর একটা ভয়াবহতা। মিজেলস এত ছড়ার অন্যতম একটা কারণ কিন্তু এটা। আমি যখন জেনে গেলাম যে আমি মিজেলস বা আমি সিমটম নিয়ে সিমটোমেটিক হয়ে পরীক্ষা ছাড়া আমি সাসপেক্ট করলাম যে মিজেলস,
তখন আমি একটু সচেতন হয়ে গেলাম অন্যদের যেন না ছড়ে, সেটা আমার সোশ্যাল সেন্সটাকে করলাম। কিন্তু যখন আমি বুঝতে পারলাম তারও 4 দিন আগে থেকেই কিন্তু আমি অলরেডি মিজেলস ছড়াই দিতে পারি যদি আমার মিজেলস হয়ে থাকে। সো এই ভয়াবহতার কারণে বেশি সচেতন হতে হবে। সামান্যতম সিমটম দেখা দিলেই তাকে আইসোলেট করে তাকে অন্যদের থেকে আলাদা করে রাখাটা হবে। স্যার, আমরা শুরুতে একটা কথা বলছিলাম কি যে নিউমোনিয়া যে হয়ে যাচ্ছে তার আগে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, মানে সেটার আগে কি আমরা কোন ধরনের মেজারমেন্ট নিতে পারি কিনা? যাদের হাম হয়ে গেছে তারা পোস্ট হামে খাবার দাবার থেকে শুরু করে কিছু লাইফস্টাইল চেঞ্জ করে কি সেটা করতে পারে কিনা, সেটা আমরা একটু স্যার জানবো। তার আগে স্যার একটা ছোট বিরতি আছে, বিরতির পর এসে আমরা এই আলোচনাটা করছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছিলাম, যেহেতু হামে অনেক মানুষ মারা যাচ্ছে। আমরা কিন্তু আসলে হামটাকে না, হাম পরবর্তী জটিলতা হিসেবে নিউমোনিয়াকে এখন কিন্তু আমরা দেখছি। যে আমরা নিউমোনিয়া নিয়ে অনেকগুলো কথা বললাম, যে হাম পরবর্তীতে নিউমোনিয়া হচ্ছে এবং সেটা আসলে বেশি খারাপ অবস্থা দিকে নিয়ে যায়, যেহেতু একটা ভাইরাল দেন ব্যাকটেরিয়াল ইনফেকশন। কিন্তু নিউমোনিয়া ছাড়াও শ্বাসতন্ত্রের আরও জটিলতা হচ্ছে আমরা জানি, সেটা কিছু আমাদের সাথে শেয়ার করবেন? তা তো বটেই, শ্বাসতন্ত্রে এবং শ্বাসতন্ত্র ছাড়াও অন্যান্য অর্গানেরও কিছু জটিলতা হয়। তো শ্বাসতন্ত্রের অন্যান্য জটিলগুলোর মধ্যে সিম্পলেস্ট হয়েছে যেমন অ্যাকিউট ব্রঙ্কাইটিস, সেখানে নিউমোনিয়া নাই, সেখানে শ্বাসকষ্ট নাই, শুধু ক্রনিক কফ। এই কফটা অনেক দিন ধরে শ্বাসনালীর যে ইনফেকশনটা আপার ইয়ার হয়ে, হ্যাঁ, যেটা ব্রঙ্কাইটিস হচ্ছে, ব্রঙ্কাইটিস হলে এটার শুধু এবং বার্নিং সেন্সেশন অ্যান্ড থ্রোট থেকে একটা কিছু একটা সিগ্রেশন হবে এবং কাশতে থাকবে। এমন প্রচণ্ড কাশি হতে থাকে যে পেশেন্ট অনেক ক্ষেত্রে সিনকপাল অ্যাটাকেও চলে যাবে, কফ সিনকপ হতে পারে, মাংসপেশিগুলো ব্যথা হয়ে যায়। যাদের ফিমেল যদি হয় তাদের প্রেগনেন্ট হবে তাদের প্রবলেম হয়ে যায় এবং ইউরিনেশন, এগুলো একটা বিগ প্রবলেম অ্যাকিউট ব্রঙ্কাইটিস নিয়ে আসতেছে, প্রায় আসে এগুলো। এবং এটাকে সাপ্রেস করা অনেক ক্ষেত্রে কষ্টকর হয়ে যায় মানে টাসিপ এবং কফ সাপ্রেশন ওষুধপত্র দিয়ে। এছাড়া আর কি হতে পারে, ট্রাকিয়াটিস, ট্রাকিও ব্রঙ্কালাইটিস এবং ক্রুপ একটা কন্ডিশন যেখানে একদম আমাদের ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া সবগুলো ইনফ্লেমড হয়ে যাবে, সিভিয়ার ইনফেকশন। তখন একটা বার্কিং টাইপ অফ কফ হতে থাকে, যেটা কুকুর যেমন ভুক করে এরকম এক ধরনের কাশি হতে থাকে এবং প্রচণ্ড শ্বাসকষ্টর সাথে থাকে, কিন্তু কাশিটাই প্রচণ্ড আকার হতে থাকে। এবং এই অবস্থায় সেক্ষেত্রে আমরা খুব স্টেরয়েড ছাড়া সাধারণত এই কফটাকে সাপ্রেস করা যায় না, স্টেরয়েডের প্রয়োজন হয়। এছাড়া রেসপিরেটরি ফেইলিওর ইজ অ্যানাদার কমপ্লেন। যখন পেশেন্টটা যেটা বললাম নিউমোনিয়ার পরবর্তীতে যেটা হয় যে সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস অ্যান্ড রেসপিরেটরি ফেইলিওর ডেভেলপ করে, অ্যান্ড ARDS এটাও ডেভেলপ করে। এগুলো হচ্ছে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের যে কমপ্লিকেশানগুলো সেগুলোর মধ্যে। আর এর বাইরে যেমন রেসপিরেটরি ট্র্যাক্ট ছাড়াও আমাদের নিয়ারেস্ট অর্গান যেমন কান, এই এলাকায় অটাইটিস মিডিয়া এবং কানের ইনফেকশন, ইয়ার ইনফেকশন ডেভেলপ করে। আর রেয়ারলি এই পেশেন্টগুলো কিন্তু ইনক্যাফালাইটিস ডেভেলপ করতে পারে, ব্রেনের মধ্যে ইনফেকশন হয়ে যেতে পারে, খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকে, ফলোড বাই খিঁচুনি হচ্ছে, আনকনশাস হয়ে যাচ্ছে, ইনক্যাফালাইটিস ডেভেলপ করতে পারে। সো দিস আর দ্য মানে ভেরিয়ান্ট কমপ্লিকেশন। আর ফাইনালি এই পেশেন্টটা ইমিউনোসাপ্রেসড হয়ে যায় যদি মিজেলসের কারণে, তাহলে যে কোনো ধরনের রেসপিরেটরি এবং নন রেসপিরেটরি অন্যান্য ইনফেকশন বডিতে তখন হবে, ইউটিআই থেকে শুরু করে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অ্যান্ড আদার্স অর্গানগুলোর যে ইনফেকশনগুলো হয় সেগুলোর প্রবণতা বাড়বে। এবং কোমরবিড ফ্যাক্টর যেহেতু থাকে, বয়স্কদের যেহেতু স্যার মৃত্যু ঝুঁকিটার কথা আমরা বলছিলাম, যে যাদের যেহেতু ডায়াবেটিস এবং কিডনির প্রবলেম অনেক সময় থাকে, তাহলে তাদেরকে আসলে মৃত্যুর ঝুঁকিটা বাড়ার এটা একটা কারণ হতে পারে কিনা? অফকোর্স, তাদের যাদের কোমরবিডিটি আছে, এল্ডারলি পারসন, এমনি 60 অ্যান্ড অ্যাবাভ হলে তার ইমিউনিটি কমতে থাকে, এটা হলো ন্যাচারাল। তখন এই বয়সে যদি কারো হয় এবং তাদের তো অনেক কোমরবিডিটি থাকে, 60 অ্যান্ড অ্যাবাভ মানুষদের সাধারণত ডায়াবেটিস, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, CKD, এই চারটার সাথে খুব কমন কমপ্লিকেশন, মানে কমন কোমরবিডিটি। এই মানুষগুলো যদি এটা মিজেলস হয় এবং তার যদি ইমিউনোসাপ্রেশন আরও বেড়ে যায়, তাহলে সেই মানুষগুলো রিপিটেডলি ইনফেকশন হতে থাকবে, হ্যাঁ, এবং এক্সিস্টিং যে ডিজিজগুলো আছে এগুলোর সিভিয়ারিটি একটু বেড়ে যেতে পারে। সো কোমরবিড এবং তাদের মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি হবে। সোজা কথা, যাদের ইমিউনো কম্পিটেন্ট এল্ডারলি মানে মিডল এজ গ্রুপ, তাদের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা না হলেও যারা এল্ডারলি 60 অ্যান্ড অ্যাবাভ কোমরবিডিটি, তার ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি অনেক বেশি থাকবে। স্যার, ঠিক এই জায়গাটাতে যদি আমরা ওই পর্যন্ত না যেতে চাই, এই জটিলতাটা মানে হাম হয়ে গিয়েছে, তারপরে আমাদের টেক কেয়ারটা আসলে কিভাবে করা উচিত? একটা বাচ্চার কিভাবে, একটা বয়স্কর কিভাবে, বা নর্মাল পিপল যারা আছেন, যাতে করে তারা জটিলতাটার দিকে না যায় আর কি? জি, যদি হাম হওয়ার পরবর্তী যখন জ্বর কমে গেল, পেশেন্ট আগের চেয়ে অনেকটা বেটার ফিল করলো, আমরা তাকে প্রচুর হাইড্রেশন, পানি খাওয়াবো।
এটা একটা জিনিস। তারপর আমরা প্রোটিন রিচ ডায়েট অবশ্যই তাদেরকে দেব। আর ভিটামিন এ ক্যাপসুল তো আমাদের আছেই, ভিটামিন এ ক্যাপসুলটা আমরা তাদের জন্য রাখবো। জিঙ্ক দিতে পারি যেটা আমাদের ইমিউনিটি বাড়াবে, এগুলো করা। এবং তার অবজারভেশনে থাকা যে আমরা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন আবার হয় কি না, আবার নতুন করে জ্বর আসতে পারে, যা ইমিউন সাপ্রেশন হয়ে যাওয়ার পরে এই এপিসোড হওয়ার পরে আবার যদি নতুন করে আবার জ্বর আসে, ধরে নিতে হবে এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, কারণ এটা আর নতুন করে রিকার হবে না। এটা কি স্যার কোনো ধরনের কোনো মানে সাজেশন থাকবে কিনা যে হাম হয়ে গেছে, রিকভার করে গেছে, তারপরে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেওয়া উচিত যে পরবর্তীতে কোনো ইনফেকশন আছে কিনা, কোনো কমন পরীক্ষা বা কিছু সিবিসি বা ব্লাড এরকম করে না, কিছু আমরা করা যেমন উচিত কিনা? ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে ব্লাড পিকচারে খুব বেশি একটা চেঞ্জ আসে না তেমন, কিন্তু চেস্ট এক্সরে আমরা যদি চেস্ট এক্সরে করি, সেটা ভাইরাল নিউমোনিয়া যদি হয় তাহলে কিন্তু একদম বোধ দিকে আমরা গ্রাউন্ড গ্লাস অপাসিটি এটা পাই, অ্যাকিউট আমরা লাং ইনজুরির যে ফিচারগুলো এগুলো থাকে। কাজে আমরা একটা চেস্ট এক্সরে, একটা সিবিসি, এগুলো আমরা একটা করে দেখতে পারি। কোনো কোনো ক্ষেত্রে আমরা যদি মনে করি আমরা লিভার ফাংশন, কিডনি ফাংশন এগুলো একটু দেখে নিব, যদি আমার বয়স্ক মানুষ হয় তাদের ক্ষেত্রে এগুলো আমরা একটু চেক করে নিব। অনেক ধন্যবাদ স্যার। খাবার দাবার কি এখানে কোনো রোল প্লে করছে কিনা, বা লাইফস্টাইল কি আসলে এই জায়গাটাতে কোনো রোল প্লে করবে কিনা? অবশ্যই লাইফস্টাইলের ব্যাপারটা তো যদি আমরা চিন্তা করি, একটা হলো যে এটা যেহেতু একটা ইনফেকশাস ডিজিজ, আমরা এটা কমিউনিটি বেসড এবং খুবই স্প্রেড হয় যে মানুষের মোবিলাইজেশন এবং একটা সোশ্যাল প্রোগ্রামের মাধ্যমে। কাজে এই সমস্ত সময় যতটুকু সম্ভব সোশ্যাল প্রোগ্রামগুলোকে আমরা অ্যাভয়েড করা এবং মাস গ্যাদারিং যেখানে হচ্ছে, একসাথে ক্রাউড যেখানে, ক্রাউডিং, ওভার ক্রাউডিং এরিয়াগুলো করা। এবং আমরা যদি কমিউনিটিতে যেতে তো হবেই, আমাদের না থাকে, তখন আমরা মাস্ক ব্যবহার করব। বিশেষ করে আজকে যেমন ফ্রাইডে আছে, শুক্রবার, আমরা মসজিদে নামাজে যাব, সবাইটা তো স্বাভাবিক আমাদের কমিউনিটিতে অবস্থা। এখানে যারা বয়স্ক মানুষ আছে তারা একটা মাস্ক সাথে রাখতে পারেন, কারণ আমরা সরাসরি যদি মাস্কের প্রয়োজন না হয়, কিন্তু যখন একটা পাশে একজন মুসল্লির পাশে বসছে, সে একটু পরে কাশি দেওয়া শুরু করলো, আমাকে তো আরও প্রায় 40 মিনিট বা 1 ঘন্টা ওখানে বসে থাকতে হবে এই এক্সপোজারে, তখন উই ক্যান টেক অ্যান মাস্ক। এটা যদি আমি সাথে সাথে আমি মাস্কটা পরে নিই, তাহলে কিন্তু আমি এখান থেকে রক্ষা পেতে পারি। যে কোনো সোশ্যাল ক্রাউডিংয়ে আমরা এটা করতে পারবো। এবং যেহেতু আমি বললাম যে এই মিজেলসটার ভয়াবহতা হলো যে এটা একটা জায়গায় একটা মানুষকে স্নিজ করলে এটা যদি ছড়ায় যায় 2 ঘন্টা পর্যন্ত সাসপেন্ডেড থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এখন ওইখান থেকে ওই জায়গাটাকে লিপ করা, ওই জায়গাটাকে যত দ্রুত সম্ভব লিপ করে অন্য জায়গায় চলে যাওয়া, সেটা হচ্ছে একটা নিজেকে বাঁচানোর একটা কৌশল। হ্যাঁ, এইভাবে এই জিনিসগুলোকে চিন্তা করতে হবে। এবং স্যার যেটা জিজ্ঞাসা করছিলাম যে খাবার দাবার কি আসলে মানে এই সময় খাবার দাবার অনেক সময় কিন্তু আমরা একটা কিছু মিথ থাকে যে ভুল ধারণা যে প্রোটিন খাওয়া যাবে না, এই ধরনের খাওয়া যাবে না, তো এটা এই ধরনের কোনো ধারণা আছে কিনা, বা সবকিছু খেতে পারবে কিনা? সব কিছু খেতে পারবে, বরং আমরা প্রোটিন রিচ ডায়েট আমাদের যেগুলো ইমিউনিটি বাড়াবে এবং শরীর এবং পানির প্রয়োজন হয়, পানি এবং ইমিউনিটি, মাইক্রো নিউট্রিয়েন্ট এগুলো আমাদের প্রয়োজন। সেক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে আমরা ফল ফলাদের মধ্যে আমরা গাজর, টমেটো এবং অন্য সবুজ শাকসবজি এগুলো একটা খাবো। মিট, ফিশ তো খেতেই পারি। ভিটামিন এ কন্টেনিং যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো আমরা খাবো। এগুলো আমাদের হেলদি প্র্যাকটিসের মধ্যে, যেটা অন্য সময়ের জন্য প্রযোজ্য, এবং এখানে আফটার মিজেলস এগুলো একটু বেশি করে আমাদের বেশি করে খেতে হবে। এবং দেখা যাচ্ছে মিজেলসের একটা ভালো মানে ফিচার থাকে যে র্যাশ এবং দাগ হয়ে যাওয়ার বিষয়টা, এটা নিয়ে অনেকে ওরিড থাকেন, তো সেই জায়গাতে অনেকে অনেক রকম জিনিসপত্র ইউজ করতে থাকেন, সেটাকে আসলে মানে যুক্তিসঙ্গত কিনা? না, মিজেলসের র্যাশ কিন্তু কোনো পারসিস্ট করে না, আমরা যতটুকু দেখেছি এটা অটোমেটিক্যালি চলে যায়, যেহেতু এটা কোনো ব্লোচিং হয় না এবং এটা কোনো স্ক্র্যাচ হয় না, এবং এটা ফুসকুড়নিও তৈরি হয় না, যেটা যদি আমরা একটা ব্লিস্টার হয় সেটা চিকেন পক্সে হয়, হ্যাঁ, এটা এখানে হয় না। এখানে শুধু একটা রেড প্যাচ যেটা হয়, এবং সেটা উইদিন ফিউ ডেজ আবার স্বাভাবিক অবস্থায় চলে আসে। সেজন্য এখানে স্কিনে আলাদাভাবে কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না। ওকে। এবং স্যার মিজেলস পরবর্তীতে যদি কারো অ্যাজমার সমস্যা হয় বা হয়, তাদেরকে কি আমরা আগে থেকে ভ্যাকসিন দিতে পারি কিনা, বা আমরা টাইম টু টাইম প্রত্যেক বছরে আসলে আমাদের যে ইনফ্লুয়েঞ্জা বা ভ্যাকসিনগুলো নিচ্ছি সেই ভ্যাকসিনগুলোকে আমরা নিতে পারি কিনা? অফকোর্স, সেটা হলো যে আমরা যে কোনো পেশেন্টকে যেমন যে প্রশ্ন থাকে অনেকের যে যেহেতু একবার হাম হয়েছে তাহলে কি আমি টাইফয়েডের ভ্যাকসিন নিতে পারবো কিনা বা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিতে পারবো কিনা, এটার সাথে একটা কি প্রবলেম করবে? এটা অবশ্যই নেওয়া যাবে, বাট আমরা একটা এপিসোড হওয়ার আসলে 2 to 3 উইকস পরে দিতে বলি। হ্যাঁ, যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, যে কোনো একটা অ্যাকিউট স্টেজ ফিভার, হ্যাঁ, কলেজা এগুলো চলে গেল 2 থেকে 3 সপ্তাহ পরে তাকে আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নিতে বলি। হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন তো যে কোনো মানুষের যে কোনো বয়সে নিতে পারে, এবং প্রতি বছর একই ডেটে আমরা অ্যাডভাইস করি যে ওই ডেটেই যেন সে নেয়। তারপর নিউমোনিয়া ভ্যাকসিন আছে, নিউমোনিয়া ভ্যাকসিন যাদের এল্ডারলি পিপল, যাদের এখনও কোনো অসুখই হয় না কিন্তু 60 অ্যাবাভ, তাদের জন্য আমরা এটা ম্যান্ডেটরি বলতে পারি, যেটা উন্নত বিশ্বাসের দেওয়া হয়। আর যাদের মিজেলস হয়ে গেছে অথবা যাদের নিউমোনিয়া, 1-2 বার নিউমোনিয়া হয়ে গেছে, সে যে বয়সেরই হোক, তাকে আমরা কিন্তু নিউমোনিয়া ভ্যাকসিনটা দিতে পারি। এই দুটো যদি আমরা করি, এটা তো আর কিছু না, এটা নট এ ট্রিটমেন্ট বাট এটা প্রিভেনশন, যেটা আমাদেরকে যেটা হওয়ার সম্ভাবনা আছে সেখান থেকে আমাদেরকে
রক্ষা করবে, এটা আমরা দিতে পারি। অনেক ধন্যবাদ স্যার। যেহেতু আমরা বয়স্কদেরকে নিয়ে একটু কথা বলছিলাম আজকে এবং বাচ্চাদের নিয়ে অনেকগুলো কথা বললাম, বয়স্কদের এই হাম বা এই ধরনের নিউমোনিয়া এগুলোকে সার্বিকভাবে প্রতিরোধ করার জন্য আমরা আসলে কি কি করতে পারি, এবং যাদের কোমরবিড ফ্যাক্টর আছে, ডায়াবেটিস, হাই প্রেশার, তারা এবং তারা ছাড়া আসলে কিভাবে এটাকে আসলে বয়স্কদের হাম যদি আমরা বলি, বয়স্কদের যেটা আমরা হাম পাচ্ছি, এটা যেহেতু চাইল্ডের থেকে অনেক কম, বয়স্কদের মধ্যে হাম যেটা হসপিটালাইজ হচ্ছে অনেক কম পাওয়া যাচ্ছে, কারণ ধরে নেওয়া হয় যে এটা তারা চাইল্ডহুডে তাদের ভ্যাকসিনেশন কমপ্লিট করেছে। তো যাদের চাইল্ডহুডে ভ্যাকসিনেশন দেওয়া আছে তাদের সাধারণত হয় না, যেহেতু এটা একটা স্বতঃসিদ্ধ ব্যাপার, কিন্তু যাদের হচ্ছে তাহলে ধরে নেওয়া যেতে পারে তার চাইল্ডহুড ভ্যাকসিনেশন ল্যাকিং আছে, এবং আমরা যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যাই তাহলে হয়তো দেওয়া হয় নাই। তা এখন যে ইয়েটা মিজেলসটা হলো, এটা যদি কমপ্লিকেটেড না হয় তাহলে এটা তার জন্য একটা আশীর্বাদই, এটা তার হয়ে গেল আর লাইফ টাইম, 20 বছর বয়স শেষে বা 22 বছর বয়স শেষে যদি তার মিজেলস হয় থাকে, তাহলে সে যদি আরও 50 ইয়ার্স আল্লাহ সার্ভাইভ করে তাহলে এটা তার হবে না, এটা লাইফ টাইম ইমিউনিটি পাবে এটাই। তবে যখন মিজেলস অ্যাডাল্টে হলে যেহেতু বেশি সিভিয়ার হচ্ছে না, কিন্তু আমাদের ভিটামিন এ ক্যাপসুলটায় তাকে আমরা সাপ্লিমেন্ট দিব, এবং তার পরবর্তীতে এই মানুষটার আমরা হয়তো পরবর্তীতে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া ভ্যাকসিন আফটার 2 to 3 উইকস পরে তাকে আমরা সাজেস্ট করবো সে দিয়ে নিক, যদিও তার এতদিন দেওয়া হয় নাই। যার মিজেলস হয়েছে তার মানে তার চান্স অফ মিজেলস ভাইরাস কিন্তু অনেকের মধ্যেই ঢুকে যাচ্ছে, কিন্তু কোনো সিমটম আসতেছে না, সেলফ লিমিটিং, অটোমেটিক্যালি ঠিক হয়ে যাচ্ছে, কোনো হয়তো হাঁচি কাশি একটু দিয়ে। কিন্তু যাদের একটু বেশি হসপিটালাইজ হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে, খুব বেশি না, মডারেট কেস, তাদের ক্ষেত্রে ধরে নিতে হবে তাদের কিছু ইমিউন প্রবলেম থাকতে পারে, এবং এই মানুষগুলো ভালনারেবল টু ফার্দার ইনফেকশন, যে কোনো ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন আরও হতে পারে, সেই জন্য তাদেরকে আমরা এইগুলো নিব, এবং তাদের রেসপিরেটরি ইটিকেটগুলো মেনটেন করতে পারবো। রেসপিরেটরি ইটিকেট এখন হলো যে যখন সেই রকম দেখবে যে সোসাইটিতে একটা কমিউনিটিতে একটা ডিজিজ হারবার করতেছে, তখন নিজেদেরকে সেফ রাখবে, মাস্ক পরবে, যেখানে যাওয়ার প্রয়োজন সেই সমস্ত মানুষ থেকে দূরে রাখার চেষ্টা করবে। যেমন আমরা ইনফ্লুয়েঞ্জা বা কোভিড, করোনা কিন্তু এখন আমাদের সোসাইটিতে আছে, এগুলো যখন একটা কেউ ইনফেক্টেড মানুষ থাকে তার 3 মিটার দূরত্বে থাকলে কিন্তু সে সেফ, যেটা ইনফ্লুয়েঞ্জা ইয়ার ক্ষেত্রে নয়, মিজেলসের ক্ষেত্রে না। হ্যাঁ, সেফ, কারণ সেইভাবে একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবে। হ্যাঁ, এইগুলো করে তাকে, যার একবার মিজেলস হয়ে গেছে তাকে বুঝতে হবে এটা একটা সিগন্যাল তার জন্য যে তার ইমিউনো কম্প্রোমাইজেশন থাকতে পারে, তো তাকে বরাবরই এই জিনিসটা মনে রেখে বাকি যেমন তাকে একটু সাবধানে চলতে হবে। অনেক ধন্যবাদ স্যার। আমরা আপনার কাছে সার্বিক পরামর্শ চাবো শেষ পর্যায়ে যেহেতু আছি, যে এই হাম প্রতিরোধ করে আমরা কমপ্লিকেশনের দিকে যাতে না যাই, এবং কমপ্লিকেশন হয়ে গেলেও সেটাকে যাতে আমরা ব্যালেন্স করতে পারি, মৃত্যুর ঝুঁকিকে আসলে প্রতিরোধ করতে পারি, সেটা নিয়ে যদি আমাদের শেষ কোনো পরামর্শ থাকে স্যার। কারণ আমরা যেহেতু একটা পেশেন্ট যখন একটা কমপ্লিকেশন হয় তখন তার জন্য এটা যেমন আর্থিকভাবে, সামাজিকভাবে এবং জীবন মৃত্যু ঝুঁকি সব কিছু বাড়িয়ে দেয়। কাজে এই জিনিসগুলোতে আমরা একটা পুরা ফ্যামিলি তখন একটা ডেঞ্জারে পড়ে যায়, নিজে পেশেন্ট তো একটা ডেঞ্জার, হয়তো সে কমপ্লিকেট হয়, অনেকদিন হসপিটালে ভর্তি থাকলো অথবা মারা গেল, কিন্তু পুরো ফ্যামিলিকে ডেঞ্জার ফেলে। কাজে এই জিনিসগুলো যেন আমরা না পড়ি, কাজে সচেতনতা কোনো বিকল্প নাই, কাজে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। আমরা যে কথাগুলো আলোচনা করলাম এগুলো যদি তার বাস্তব জীবনে সে রিফ্লেক্ট করে, যে রেসপিরেটরি এটিকেটগুলো মেনটেন করে, প্রপারলি ইমিউনাইজেশন নেয়, তারপরে সে সুষম খাদ্য খায় যেগুলো তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, এবং কোনো পরীক্ষাগুলো রুটিন চেক আপ, আমরা যেটা বলি মাস্টার হেলথ চেক আপ, সেটাও আমরা করতে পারি প্রতি বছর একবার করে। একটা মানুষের 40 অ্যান্ড অ্যাবাভ হয়ে গেলে তাদের জন্য এটা করাটা আরও জরুরি বেশি, প্রতি বছর একটা চেস্ট এক্সরে, সিবিসি, তারপরে আমরা অন্যান্য যে আমরা কম্প্রিহেনসিভ হেলথ চেক আপ, এগুলো আমরা করতে পারি নিজের অবস্থাটা বোঝার জন্য। এটা আমাদেরকে অনেক ক্ষেত্রে রক্ষা করতে পারে। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা স্যার আলোচনা করেছি এবং অনেকগুলো দিক তুলে ধরেছি। স্যারকে আমি আসলে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। ধন্যবাদ আপনাকে মলি। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকা অনুষ্ঠানে আজকে আমরা কথা বলেছিলাম হামে শ্বাসতন্ত্রের জটিলতায় আমরা কি কি করতে পারি, এবং সেই সাথে আমরা কিন্তু শিশু থেকে বয়স্ক এবং অ্যাডাল্ট ভ্যাকসিনেশন সবকিছু মিলে আমরা কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। দর্শক যারা আপনারা আমাদের সাথে ছিলেন তারা আশা করি অনেক কিছু জানতে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী শুক্রবার ঠিক একই সময়ে। ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।